কিছুদিন আগেই শুরু করেছিলাম দ্য ফ্রগ নামের একটা অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন, যার প্রথম এপিসোডে দেখানো হয়েছিল উই সিওন নামের একজন সাইকোপ্যাথ মহিলা একটা রেন্টাল হাউস ভাড়ায় নিয়ে কিভাবে তার নিজের ছেলেকেই হত্যা করে, এবং তারপর পেরিয়ে যায় পুরো একটা বছর। তবে হোটেলের মালিক ইয়াংহা এই ভয়ানক হত্যাকাণ্ডের কথা ভুলতে পারেনি। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন ওই সাইকোপ্যাথ মহিলা পুনরায় ওই রেন্টাল হাউসে ফিরে আসে। এর পেছনেই তার আসল উদ্দেশ্য কি? তো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের ওয়েব সিরিজ দ্য ফ্রগ। ইয়াংহা ওই রেন্টাল বাড়িটা কিনেছিল শুধুমাত্র তার স্ত্রীর জন্য। আসলে তার স্ত্রীর ক্যান্সার ছিল। ডাক্তার বলেছিলেন তিনি আর মাত্র 3 মাস বাঁচবেন। তাই তার স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর জন্য ইয়াংহা এই নিরিবিলি জায়গাতে রেন্টাল হাউসটা কিনেছিল। আর এখন তার স্ত্রীর স্মৃতি হিসাবে শুধুমাত্র এই রেন্টাল হাউসটাই রয়েছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ইয়াংহা লক্ষ্য করে বাইরে একটা গাড়ি এসেছে। ইয়াংহা বাইরে এসে লক্ষ্য করে ওই গাড়ির মধ্যে রয়েছে উই সিওন। ইয়াংহা উই সিওনকে দেখে চিনতে পারে, তবে সে তাকে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তখন উই সিওন বলে, আমি বুকিং করার সময় পাইনি, আজ রাতে কি এখানে থাকার জন্য একটা রুম পাওয়া যাবে? কিন্তু ইয়াংহা বলে, ক্ষমা করবেন, আজ সম্ভব নয়, কারণ আজ এখানে বুকিং রয়েছে আর আমার গেস্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। একথা বলতে বলতেই তাদের পেছনে আরো একটা গাড়ি এসে থামে, আর সেই গাড়িতে ইয়াংহার মেয়ে জিওন এবং তার বয়ফ্রেন্ডের পরিবার ছিল। উই সিওন জিওনকে বলে, আমি এখানে রুমের জন্য এসেছিলাম, কিন্তু উনি বলছেন রুম খালি নেই। আমার এখানে 1 সপ্তাহের মতো থাকার প্ল্যান ছিল, কিন্তু মনে হয় আজই ফিরে যেতে হবে। তখন জিওন বলে, আপনি দাঁড়ান, কোনো অসুবিধা নেই, আমরা এখানে ডিনার করেই চলে যাব। তখন ইয়াংহা বলে, তোমরা তো বলেছিলে আজ রাতে এখানে থাকবে। জিওন বলে, একটা ছোট প্রবলেম হয়ে গেছে, তাই আজ রাতের মধ্যেই আমাদেরকে ফিরে যেতে হবে। এর ফলে উই সিওন ওই রেন্টাল হাউসে থাকার অনুমতি পায়। তবে ইয়াংহার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো মতেই চাইছিল না যে উই সিওন ওই রেন্টাল হাউসে থাকুক। আর এটা খুব স্বাভাবিক, কারণ এতদিন যে দুশ্চিন্তা তার ঘুম কেড়ে নিয়েছে, আজ সেই বিপদ তার বাড়ির সামনে দাঁড়িয়ে। রাতে যখন সবাই ডিনার করছিল তখন উই সিওন তাদের কাছে আসে এবং সে জিওনকে একটা শ্যাম্পেনের বোতল দেয়, কারণ জিওনের জন্যই সে রুমটি পেয়েছে। এরপর উই সিওন ইয়াংহাকে জিজ্ঞাসা করে, লিভিং রুমে যে মিউজিক প্লেয়ারটা রয়েছে সেটা কি চলে? তবে ইয়াংহা বলে, প্লেয়ারটা ভেঙে গেছে। রাতের ডিনার করার পর জিওনরা সেখান থেকে চলে যায়। তবে ইয়াংহার মন থেকে দুশ্চিন্তা কিছুতেই দূর হয় না। রাতে ইয়াংহা স্বপ্ন দেখে তার স্ত্রী অস্থিরভাবে সামনের বাগানটাতে মাটি খুঁড়ছে। সে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে, তবে কিছুক্ষণ পর দেখে সে যাকে জড়িয়ে ধরেছে সেটা উই সিওন। এরপরেই ইয়াংহার ঘুম ভেঙে যায় এবং সে বাইরে বেরিয়ে এসে দেখে উই সিওনের গাড়িটি বাইরে নেই। তার মনে আবারও খটকা লাগে এবং সে ঘরের ভেতরে গিয়ে চারিদিকটা ভালো মতো দেখতে থাকে। এর মধ্যেই উই সিওন তার গাড়ি নিয়ে ফিরে আসে। দুপুরে ইয়াংহা উই সিওনকে জিজ্ঞাসা করে, এর আগের বছর তুমি যখন এসেছিলে তোমার সাথে তোমার ছোট্ট ছেলে ছিল। উই সিওন বলে, কোথায়? না তো। ইয়াংহা বলে, তুমি তো বলেছিলে তুমি জলে ভয় পাও। তখন উই সিওন বলে, আপনি ভুল ভাবছেন, আপনি যার কথা বলছেন সে আমি নই। সিন এরপর উন কিয়নের কাছে শিফট হয়। সে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিচ্ছিল। এই সময় হোটেলের মালিক সেখানে চলে আসে এবং সে বুঝতে পারে যে উন কিয়ং ড্রিঙ্কস করে হোটেলে কাজ করছে। হোটেলের মালিক কিয়ংকে বলে, তুমি কি ভেবেছো তুমি যে চুরি করে মদ খাও তা আমি জানি না? আমি শুধু তোমাকে কিছু বলি না তোমার স্বামীর জন্য, কারণ সে সমস্ত গেস্টদের ডিনারের জন্য আমার হোটেলে পাঠাতো, কিন্তু আমি আর এসব সহ্য করব না। এটা তোমার লাস্ট ওয়ার্নিং। উনকিয়ং বলে, আমি তোমার এখানে কাজ করি এবং তুমি আমাকে পয়সা দাও, তাই বলে তুমি আমাকে যা তা শোনাতে পারো না। তুমি আমার এই অসহায় অবস্থা দেখে মজা পাও, তাই না? সবসময় আমাকে অন্যের সামনে ছোট করো। কে বলেছে আমাকে সহ্য করতে? উইকিয়ন মালিকের সাথে ঝগড়া করে কাজটা ছেড়ে দেয়। কিছুদিন পর তারা এক ব্যক্তিকে খুঁজে পায় যে তাদের মোটেলটা কিনতে ইচ্ছুক। মোটেলটি বিক্রি হচ্ছে এই কারণে কিয়ন খুব খুশি ছিল। সে রাতে অনেক কিছু রান্না করে এবং ঠিক করে এতদিন সে যে বাজে অভ্যাসগুলি ধরেছিল, অর্থাৎ মদ্যপান করা, সিগারেট খাওয়া এবং ঘুমের ঔষধ খাওয়া, সবকিছুই সে ছেড়ে দেবে। অন্যদিকে রাতের বেলায় কিহো মোটেলে মদ সিগারেট নিয়ে যায় এবং সে তাদেরকে বলে আজকের পর থেকে সে আর কোনো কিছুই তাদের জন্য আনতে পারবে না। এদিকে খারাপ স্বপ্ন দেখে কিয়নের মাঝরাতে ঘুম ভেঙে যায়। তার আর ঘুম না ধরায় সে ওই রাতে মোটেলে যায় এবং সেখানে পরিষ্কার করা শুরু করে। তখন হঠাৎ করেই সে একটা আওয়াজ শুনতে পায় এবং কিছু ছাত্র হঠাৎ হোটেল থেকে চিৎকার করে বাইরের দিকে ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে। কিয়ন দেখে তার ছেলে কিহো একটা ছেলেকে ধরে হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সিন এখান থেকে থানায় শিফট হয়। অফিসার বলে কিহোই বাকি ছাত্রদের জন্য ওখানে মদ ও সিগারেট নিয়ে যেত এবং ওরা বলেছে কিহোই হলো তাদের লিডার। কিহো ড্রিঙ্কসের সাথে
ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়েছিল, যার ফলে ওই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাকি ছাত্রদের গার্ডিয়ানও চলে আসে। তারা থানায় এসে ঝামেলা শুরু করে, আর এই ঝামেলার মধ্যেই কিহো হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হসপিটালে ভর্তি হওয়ার পর কিহোর হাত দেখলে অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল মার্ডার মোটেল 9টা। কিহো বাড়ি ফিরলে সাংজুং এসবের জন্য তাকে বকাঝোকা করতে থাকে। তবে কিয়ন সাংজুংকে বলে এতে কিহোর কোনো দোষ নেই, স্কুলের ছাত্ররা কিহোকে ধমক দিয়ে মদ সিগারেট নিয়ে যেতে বাধ্য করত, আর এইসব না আনলে তারা হোটেলটিকে পুড়িয়ে দেওয়ার ধমকি দিত। সবকিছু শোনার পর সাংজুং স্কুলের পেরেন্টস মিটিং এ যায়। সেখানে বাকি পেরেন্টসরাও কিহোর নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সাংজুং এসব সহ্য করতে না পেরে এক পেরেন্টসের ওপর হাত তুলে ফেলে, যার ফলে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। আর এই ঝামেলার ফলে সাংজুং এর হোটেলটাও আর বিক্রি হয় না, কারণ হোটেলটা যে কিনতো সে ওই পেরেন্টসের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সিন এখান থেকে ইয়াংহার কাছে শিফট হয়। ইয়াংহা এবং উইসিয়ন একই টেবিলে বসেছিল। ইয়াংহা তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার কেন এখানে ফিরে এসেছো? উইসিয়ন বলে, আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, তবে হঠাৎ করেই আপনার কথা মনে পড়ে গেল, আর এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি 1 বছর আমার কথা মনে করেই কাটিয়েছেন। এরপর ইয়াংহা হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফিরলে সে সেখানে সিয়নকে দেখতে পায় না। সে দ্রুত গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে যায়, তবে সেখানে পৌঁছে দেখে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তটা মোছার জন্য ইয়াংহা পকেট থেকে রুমাল বের করলে সে পকেটের মধ্যে কিছু একটা দেখতে পায় এবং তৎক্ষণাৎ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। পরে ইয়াংহা পকেট থেকে কাগজটি বের করলে আমরা দেখতে পাই ওই কাগজটি তাদের ফ্যামিলি অ্যালবামের ছবি, এবং সেই কাগজে তার মেয়ের ছবির ওপরে লাল সার্কেল করা আছে। ইয়াংহা বুঝতে পারে তার মেয়ের ওপর বড় বিপদ আসতে চলেছে, আর এই কাজটি করেছে উইসিয়ন। অন্যদিকে ইন্সপেক্টর বুমিনের কাছে একটা কল আসে এবং কলটা রিসিভ করা মাত্রই সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই হোটেলে এসে পৌঁছায়। আর সেখানে আমরা দেখতে পাই কিয়ন মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার সামনে অসহায় অবস্থায় বসে আছে সাংজুং, কারণ কিয়ন আর বেঁচে নেই। সে আত্মহত্যা করেছে এবং একটা চিঠিতে লিখে গেছে সে এই নির্যাতন আর সহ্য করতে পারছে না। সবসময় তার চোখের সামনে সেই মেয়েটির কাটা মৃতদেহ ভেসে ওঠে, তাই সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পথটা বেছে নিয়েছে। কিছুদিন পর সাংজুং ইন্সপেক্টর বুমিনের সাথে জেলে যায় সেই সাইকো কিলারের সাথে দেখা করার জন্য। সাংজুং কিলারকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে কেন এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তবে কিলার তাকে বলে, এসবের জন্য তুমি দায়ী, কারণ আমি সেই দিন হোটেলে যেতে চাইনি, মাঝপথে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে জোর করে টেনে নিয়ে গেছিলে। এটা বলেই কিলার জেলের ভেতরে চলে যায়। বাইরে এসে সাংজুং বুমিনকে বলে, জীবনে কখনো ব্যাঙ হইও না, যে কেউ কোনো কিছু না ভেবেই আমাদের ওপর পাথর শোনে, তাতে আমাদের মাথা ফেটে যাক, হাত পা ভেঙে যাক, অথবা শ্বাসকষ্টই হোক, কারো কিছু যায় আসে না। আর আমরা সারা জীবনই এটাই ভাবতে থাকি, আমাদের ওপর পাথরটা ছুঁড়লো কে, পুরো পৃথিবীতে আমার ওপরেই ছুঁড়তে হলো। অন্যদিকে ইয়াংহা জিওনের সঙ্গে দেখা করার জন্য তার ফার্মেসিতে যায়। সে সেখানে রাস্তায় উইসিয়নকে দেখতে পায়। ইয়াংহা কিছুটা ভয় পেয়ে উইসিয়নের পিছু নিতে থাকে, তবে হঠাৎ করেই তার সামনে একটা গাড়ি চলে আসে এবং সে আর উইসিয়নকে দেখতে পায় না। ইয়াংহা জিওনকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো অদ্ভুত ধরনের মহিলা এসেছিল? জিওন বলে, না তো, তেমন কোনো মহিলা আমার কাছে আসেনি। কেন, কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি? ইয়াংহা বলে, না না, তেমন কিছু প্রবলেম নয়। এরপর ইয়াংহা সেখান থেকে হসপিটালে যায় ইয়াং চের সঙ্গে দেখা করার জন্য। আসলে ইয়াং চের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে সে হসপিটালে ভর্তি। ইয়াংহা ইয়াংচেকে বলে, আগের বছর তুমি একটা মহিলাকে আমার রেন্টাল হাউসে নিয়ে এসেছিলে, তোমার মনে আছে? ইয়াং চে বলে, হ্যাঁ, তার সাথে তো একটা বাচ্চাও ছিল, কিন্তু তার কথা হঠাৎ তোমার এখন মনে পড়লো কেন? ইয়াংহা বলে, আমার মনে হয় ওই মহিলাটি তার ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিল। এটা বলার সাথে সাথেই ইয়াংহা তার পাশের টেবিলে উইসিয়নকে দেখতে পায়। সে হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে সিলিন্ডার দিয়ে ইয়াংচের মাথায় আঘাত করে এবং রক্তপাত ঘটে ইয়াংচে সেখানেই মারা যায়। তখন ইয়াংচে বলে ওঠে, হ্যাঁ, তার কি হয়েছে? আমরা দেখতে পাই ইয়াংচে সুস্থ অবস্থায় চেয়ারে বসে আছে। ইয়াংহা তখন কথা ঘুরিয়ে বলে, তার কিছু জিনিস আমার রেন্টাল হাউসে রয়ে গেছে, তার যদি কোনো ডিটেলস তুমি জেনে থাকো তাহলে আমাকে বলো, সেই জিনিসগুলি তার কাছে পৌঁছে দেব। এখানে আমরা বুঝতে পারি ইয়াংহা এতটাই আতঙ্কে রয়েছে যে সে যখন তখন যেখানে সেখানে উইসিয়নকে হ্যালুসিনেট করতে শুরু করে। এরপর ইয়াংহা বাড়ি ফিরে আসে এবং উইসিয়ন যখন সুইমিং পুলে সাঁতার কাটছিল সে উইসিয়নের রুমে তল্লাশি শুরু করে। তবে সেখানে সে তেমন কিছু না পেলেও তার ল্যাপটপটি পায়, যেটাতে পাসওয়ার্ড থাকার কারণে সে খুলতে পারে না। ইয়াংহা ল্যাপটপটা নিয়ে একটা দোকানে যায়, তবে দোকানদার জানায় ল্যাপটপটা খুলতে গেলে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এটা শুনে সে ল্যাপটপটা নিয়ে ফিরে আসে, কারণ সমস্ত ডাটা মুছে গেলে ল্যাপটপটা আর কোনো কাজেই লাগবে না। পরের দিন সকালে ইয়াংহা লক্ষ্য করে কিছু ব্যক্তি একটা ট্রাকে করে তার সমস্ত আসবাবপত্র তুলছে। ইয়াংহা তাদের জিজ্ঞাসা করে, তোমরা এসব কি করছো? তারা জানায়
আমাদের এগুলি নিয়ে যেতে বলা হয়েছে। ইয়াংহা তাদেরকে বলে, এই বাড়ির মালিক আমি, তোমরা সবকিছু নিচে নামাও। ইয়াংহা এরপর উইসিওনের কাছে যায়। তখন সে সুইমিং পুলেই ছিল। ইয়াংহা সুইমিং পুলে নেমে মেয়েটার মাথা জলের মধ্যে চুবিয়ে দেয়। ছটপট করতে করতে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে সে মারা যায় এবং তার দেহটি জলের উপরে ভেসে ওঠে। তবে পরক্ষণেই আমরা দেখতে পাই উইসিওন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ এই ঘটনাটিও ইয়াংহার কল্পনা ছিল। অন্যদিকে উইসিওন ইয়াংহার ব্যাপারে জানার জন্য একটা লন্ড্রিতে যায়, যেখানে ইয়াংহা তার সমস্ত হোটেলের কাপড় জামা ধুতে দিত। লন্ড্রি থেকে ফিরে উইসিওন সোজা ইয়াংহার কাছে গিয়ে বলে, মুভি দেখার জন্য আমার ল্যাপটপ লাগবে। ইয়াংহা তাকে তার ল্যাপটপটা ফিরিয়ে দিলে উইসিওন বলে, আপনার কিছু জানার থাকলে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। এরপর আমরা তাদের ডিনার টেবিলে একসাথে দেখতে পাই। উইসিওন বলে, আপনি আমাকে মারার প্ল্যান করছেন না তো? তখন ইয়াংহা বলে, তুমি বাচ্চাটার সাথে কি করেছো? উইসিওন জিজ্ঞাসা করে, কোন বাচ্চা? ইয়াংহা বলে, আগের বছর তুমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলে, যাওয়ার সময় সিসিটিভিতে তোমাকে একাকেই যেতে দেখা গেছে এবং তোমার রুমের ভেতর থেকে আমি রক্ত পেয়েছিলাম। উইসিওন বলে, এসব দেখে আপনি কি করেছিলেন? এখন আপনার কাছে প্রমাণ হিসাবে শুধু ফুটেজ রয়েছে। আচ্ছা, আমি মেনে নিলাম আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু ছেলেটার মৃতদেহ তো এখনো কেউ পায়নি। আর আপনি এসব পুলিশকে না জানিয়ে বা আমাকে খোঁজার চেষ্টা না করে সমস্ত প্রমাণ নিজের হাতেই মুছেছেন। এর মানে হলো আপনি এবং আমি দুজনেই দোষী। এরপর যদি আপনি পুলিশের কাছে কমপ্লেন জানান, তাহলে পুলিশ আপনাকেই প্রমাণ লোপাটের অপরাধে গ্রেপ্তার করবে। কিছুক্ষণ পর উইসিওন আবার বলে, আমি ভাবছি আপনার কাছ থেকে এই বাড়িটা কিনে নেব। এখানে আসার আগে অবধি আমি নিজেকে চিনতাম না, তবে এখানে আসার পরেই আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি। তাই আপনি যদি বাড়িটা বিক্রি নাও করেন, তাহলেও আমি মাঝে মাঝে এখানে এসে ছুটি কাটিয়ে যাব। ইয়াংহা কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখি ইয়াংহা রুমে বসে কোনো একটা রেকর্ড শুনছে, অর্থাৎ এতক্ষণ উইসিওন যা বলেছে সে সবকিছুই রেকর্ড করে নিয়েছে। পরের দিন সকালে উইসিওন ঘুম থেকে উঠে দেখে ইয়াংহা তার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে কোথাও যাচ্ছে। তখন সে তার রুমের ভেতরে একটা ডিব্বা দেখতে পায়, যেটি ছিল একটা রেকর্ডারের। সে বুঝতে পারে কাল রাতে ইয়াংহা তার সমস্ত কথা রেকর্ড করেছে এবং সে এখন সেগুলি নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছে। অন্যদিকে ইয়াংহা পুলিশ স্টেশনের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় এবং রেকর্ডার ও সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে ভাবতে থাকে সে এখন কি করবে। ঠিক তখনই একটা গাড়ি এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, আর ওই গাড়িটি ছিল উইসিওনের। এই অ্যাক্সিডেন্টে ইয়াংহা প্রাণে বেঁচে গেলেও সে খুব গুরুতরভাবে আহত হয় এবং সে তখন উইসিওনকে গাড়ির সামনে দেখতে পায়। আর এর সাথেই ওয়েব সিরিজের সেকেন্ড এপিসোড এখানেই শেষ হয়। এখন প্রশ্ন হলো, ইয়াংহা কি পারবে উইসিওনকে পুলিশের কাছে গ্রেপ্তার করাতে, নাকি ওই সাইকো কিলার উইসিওন তাকেও ওই বাচ্চাটার মতো মেরে ফেলবে? জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ওয়েব সিরিজের তৃতীয় এপিসোড নিয়ে।